প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্টস বীজ সংলাপ। শেরহিনা ওয়াহিদ আছি আপনাদের সাথে। আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে এরই মধ্যে চলে এসেছেন দুজন অতিথি। সাথে আছেন আমাদের তৌফিকুল ইসলাম খান, উনি সিনিয়র রিসার্চ ফেলো সিপিডি থেকে, এবং সাথে আছেন সারা কামাল, উনি আছেন প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্টস বীজ সংলাপে আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমরা আলোচনায় যাব, তার আগে আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখে আসছি। বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ, শীতকালীন সবজিতে ভরে উঠেছে ফসলের মাঠ। সবজির রাজধানী খ্যাত সদর উপজেলার চূড়ামনকাঠি, বীরনগর, হৈতবপুর, কাশিমপুর, লেবুতলা ও ইছালী ইউনিয়নের সর্বত্র চোখে পড়ে এমন ছবি। একই দৃশ্য চৌগাছা, বাঘারপাড়া ও মনিরামপুর উপজেলাতেও। মাঠে মাঠে সবজির পরিচর্যায় ব্যস্ততা বেড়েছে কৃষকদের। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি চলে কর্মযজ্ঞ। এখন এই শীতকালের আগাম চারা লাগাচ্ছি বাঁধাকপি, সিম আছে, বেগুন আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে। চারা লাগাইছি, তার পরিচিতি করতেছি, মানে বৃষ্টি আছে, সমস্যা আসছে, তাই আমরা ট্রিটমেন্ট করতেছি। এখন শীত পড়তেছে, এখন থেকে আমাদের ফসলটা খুবই ভালো হওয়ার সামনে অগ্রসর হচ্ছে। দীর্ঘ অনাবৃষ্টিতে এবছর যশোরে সবজি উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শীতকালীন সবজি সময় মতো বাজারে তুলতে পারলে ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন কৃষকরা, বলছেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা। স্বাস্থ্যসম্মত বা একটা সুন্দর চারা উৎপাদনের জন্য আমরা প্রথম পরামর্শ দিয়ে এসেছি। সুষম মাত্রায় সার প্রয়োগের জন্য আমরা তাদেরকে বিশেষ তাগিদ দিচ্ছি। চাষিরা মোটামুটি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করতেছে এবং চাষিরা ভালো উপকৃত হচ্ছে। জেলায় এবছর প্রায় 20,000 হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। করোনা সংকটে কাজ হারাচ্ছে কিন্তু আসলে অনেক মানুষ, এবং বাড়ছে দারিদ্র্য, এবং এর জন্য চেষ্টা করা হচ্ছে যে কিভাবে আমরা আসলে এই দারিদ্র্যটাকে ওভারকাম করতে পারি, এবং এর জন্য কিন্তু আসলে দারিদ্র্য কমিয়ে আনার জন্য CSDGর লক্ষ্যমাত্রা অর্জনের বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই কর্মসংস্থান। কথা বলবো আমরা এই নিয়ে, এই বিস্তারিত নিয়ে সমস্যাগুলো জানবো, এবং কোন কোন খাতগুলোতে আমরা আসলে ফোকাস দিয়ে এই দারিদ্র্য থেকে উঠে আসতে পারি, সব কিছু নিয়ে আলোচনা করব। আজকে আমরা কথা বলতে চাচ্ছি প্রথমেই তৌফিকুল ইসলাম খান, আপনার সাথে রিসার্চের মাধ্যমে কি জানা গেছে আসলে এই করোনার কারণে আমরা কতটা কর্মসংস্থান থেকে আসলে সরে এসেছি, এবং কত মানুষ আসলে আমাদের যে চাকরি এগুলো হারিয়েছে, সামনে কি পরিস্থিতি দাঁড়াতে পারে আমাদেরকে একটু জানাবেন। ধন্যবাদ। আমরা নিঃসন্দেহে তো এখন এই শতাব্দীতে একটি খুবই ক্রান্তিকালের সময় বিশ্বব্যাপী আমরা পার করছি। এই সময়ের ভিতরে যেটা স্বাস্থ্যঝুঁকি থেকে শুরু হয়েছিল, এটা এখন অর্থনৈতিক এবং সামাজিক বিভিন্ন ঝুঁকির ভিতরে আছে। তার ভেতরে নিঃসন্দেহে কর্মসংস্থানের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন আমাদের লকডাউন ছিল, আমাদের হিসাব বলছিল যে প্রায় 1,20,00,000-এর মতন মানুষের কর্মসংস্থান বিভিন্ন ধরনের ঝুঁকির ভিতরে আছে, এবং সেই প্রক্রিয়া থেকে হয়তো আমাদের অনেকখানি আমরা এখন ভালো আছি। অর্থনীতি কিছুটা খুলে দেওয়া হয়েছে, ঝুঁকি নিয়েই কিছুটা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। ফলে সেদিক থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি, এটাতে কোনো সন্দেহ নেই। একই সাথে সরকারি পর্যায় থেকে একটি বড় প্রণোদনা প্যাকেজের ঘোষণা এসছে। এটা আমাদের যারা ছোট উদ্যোক্তা আছেন তাদের থেকে শুরু করে বড় উদ্যোক্তাদের বিভিন্ন পর্যায়ে আছে। আর একই সাথে বেসরকারি খাত থেকেও এবং যারা উন্নয়ন সংস্থার ভিতরে আছেন তারাও বিভিন্ন পর্যায়ে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে কর্মসংস্থানের জন্য যে বড় আমরা বলবো যে রিকভারি, যেটা আমরা বলছি যে একেবারে পুনরুজ্জীবিত হয়েছে কিনা, আগের জায়গায় ফেরত গেছে কিনা, না সেই ধরনের পরিস্থিতি কিন্তু আমরা এখনো দেখতে পাই। এটা অন্যান্য গবেষণায় যেমন আছে, আমাদের গবেষণার ভিতরে আমরা এটা দেখছি। এবং আমাদের গতকালকে একটি জরিপের আমরা ফলাফল নিয়ে আমরা কথা বললাম, এটাকে উন্মুক্ত করলাম। সেই জরিপটা করা হয়েছিল বিশেষ করে যারা যুবক আছেন, আমাদের বাংলাদেশের যে যুব সম্প্রদায় আছেন, তাদের কি পরিস্থিতির ভিতরে তারা যাচ্ছেন সেটা জানার জন্য আমরা চেষ্টা করেছিলাম। আমরা 1,000-এর বেশি মানুষের কাছ থেকে তথ্য পেয়েছি অনলাইন সার্ভের মাধ্যমে, এবং তার মধ্যে বলেছেন কিন্তু যে 80% যুবকই কিন্তু বলেছেন যে তাদের পরিবারের আয় খুবই বড়ভাবে এই সময়টায় কমে গেছে।
এবং যেটা আমরা আরেকটু দেখতে পেয়েছি সেটা হলো যে যারা পড়াশোনা করছিলেন এরকম 28% যুবক কিন্তু তাদের পড়াশোনা ছেড়ে দিতে হয়েছে, কারণ পরিবারের আয়ের জন্য তাদেরকে সাহায্য করতে হবে। তারা এখন হয় চাকরি বা কোনো ধরনের কাজ করছেন অথবা কাজ করছেন। একইভাবে যদি দেখি আমি এই সময়টায় যারা নারী যুব আছেন তারা কিন্তু প্রায় তাদের মধ্যে পড়াশোনা করছিলেন যারা, তাদের 8% পড়া ছেড়ে দিয়ে বিয়ে হয়ে গেছে। ফলে তাদেরও যে একটি অংশগ্রহণ কর্মসংস্থানের ভিতরে আসা সেটাও এখন কমে গেছে। সত্যি কথা বলতে হলো যে যারা বিশেষ করে যুব সম্প্রদায়ের আছেন তাদের ভিতরে প্রায় আমরা দেখছি 2/3 মতো বলছেন যে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত আছে, যে কাজ খুঁজে পাওয়া যাবে কিনা, অ্যাপ্রোপ্রিয়েটলি তারা পাবেন কিনা, এটা একটা বড় ব্যাপার। এবং যে সাহায্যটুকু আমরা সরকার বেসরকারি পর্যায় থেকে এসছে তার ভিতরেও প্রায় 2/3 যুবক বলছেন যে তাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা সেই অর্থে এই সাহায্যটা পাননি। এবং কর্মসংস্থানের যতটুকু হয়তো রিকভারি হয়েছে এটা অনেক ক্ষেত্রেও হয়তো যারা আগে কাজ করছেন তাদের জন্য পাওয়া যতখানি সহজ হচ্ছে, বাংলাদেশের যারা যুব সম্প্রদায় আছেন নতুন করে এই শ্রমবাজারে আসার কথা ভাবছিলেন তাদের জন্য এটা আরো কঠিন হয়ে গেছে। ফলে এটা আরো সময় লাগবে আমাদের এই থেকে বেরিয়ে আসতে, এটাতে কোনো সন্দেহ নেই। আমাদের নীতি পর্যায়গুলো যেমন এই জন্য আমাদের ভালো করে আরেকবার পুনর্বিবেচনা করবার দরকার আছে। একই সাথে এটা দেশের ভেতরে এবং দেশের বাইরেরও অর্থনৈতিক গতি প্রকৃতি এবং আমরা যেই অতিমারি পার করছি সেই অতিমারির গতি প্রকৃতির উপর নির্ভর করে। জি ধন্যবাদ। কথা বলতে চাচ্ছি সারা কামাল আপনার সাথে, একটু জানতে চাবো আপনি থেকে যে আসলে কোন কোন খাতে আমাদের বেশি মানসম্পন্ন কর্মসংস্থানের সুযোগ আছে এই মুহূর্তে। আসলে আপনি জানেন যে এই প্যান্ডেমিকে কিন্তু শুধু বাংলাদেশ না, পুরা ওয়ার্ল্ডে কিন্তু অ্যাকচুয়ালি এটার যে একটা এফেক্ট হয়েছে, সাইড এফেক্ট হয়েছে, পুরো ওয়ার্ল্ডে কিন্তু এটা এফেক্ট হয়েছে। আমার যেটা মনে হয় যে মোস্ট অফ যে সেক্টরগুলো বেশি এফেক্টেড হয়েছে সেটা হচ্ছে লো ইনকাম সেক্টরগুলো, লেবার ইন্টেন্স সেক্টরগুলো। এবং আপনি কিন্তু অলরেডি জানেন যে আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে কিন্তু অলরেডি বলেছে যে আপনার লেবার ইন্টেন্স, ফর এক্সাম্পল মেগা প্রজেক্ট যে আপনার প্রজেক্টগুলো আছে ওগুলো কিন্তু আবার রিজিউম করতে বলেছে। সো এইগুলো যদি আবার রিজিউম করে এবং অনেক ক্ষেত্রে কিন্তু রিজিউম হয়ে গিয়েছে, সো তখন কিন্তু আপনার লেবার ইন্টেন্স ফোর্স যেটা লেবার ইন্টেন্স মার্কেটটা আছে সেটা কিন্তু আপনার আবার কিন্তু ওয়ার্ক ফোর্সে চলে আসবে এবং অনেকটা কিন্তু চলে এসেছে। তো আসলে কিন্তু তখন ইটস বেটার ফর আস। অ্যান্ড ফর এক্সাম্পল এখন কিন্তু আপনি দেখবেন যে যেহেতু আপনার পুরো ওয়ার্ল্ড এটাতে এফেক্টেড হয়েছে, আপনি কিন্তু দেখবেন যে অনেক কান্ট্রি থেকে কিন্তু আমাদের যে মাইগ্রেন্ট ওয়ার্কারগুলো আছে, ইমিগ্রেন্ট ওয়ার্কারগুলো আছে ওদের কিন্তু ফেরত পাঠিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যদি আমরা একটু আমাদের যে স্কিল ডেভেলপমেন্টগুলো আছে ওগুলোকে যদি আমরা একটু রিফর্ম করি এবং আমাদের এই প্রোগ্রামগুলোকে একটু ডেভেলপ করতে হবে। ফর এক্সাম্পল আমাদের হেলথ কেয়ার, আপস্কিল রিটার্ন ওয়ার্কার, ওনাদেরকে আমরা কিভাবে এখন যে আমাদের সিচুয়েশনটা আছে এই হিসাবে ফিউ আমরা কিভাবে already of the total employment comes from agriculture. Although we say that RMG sector it brings a lot of money for us, but 41% of the employment comes from agriculture. So I think at this point of time আমাদের কিন্তু agriculture অনেক ফোকাস করতে হবে এবং you know that Bangladesh is a land, the most fertile land. So I think এই জিনিসটা কিন্তু আমাদের ইউটিলাইজ করা উচিত এবং agriculture sector of course it includes livestock and fishery and যেহেতু এটা one of the largest sector, I think এখানে আমাদের ফোকাস করা উচিত এবং আমাদের কিন্তু মাইন্ডসেট আছে that agriculture মানে it's a very for people যারা গ্রামে থাকে তাদের জন্য, বাট না I think এই ফোকাসটা যদি আমরা চেঞ্জ করি, মাইন্ডসেটটা যদি আমরা চেঞ্জ করি that না people from different backgrounds are coming and helping the agriculture sector, I think that would be fantastic. That's what I think. And of course লেবার ইন্টেন্স মার্কেট যেগুলো আছে সেগুলোতে আমাদের ফোকাস করতে হবে সো দ্যাট আমাদের নট অনলি আমাদের ডোমেস্টিক আমাদের যে চাহিদাগুলো আছে সেটা মেটানো হবে, বাট অফকোর্স আমাদের যে এক্সেসটা থাকবে সেটা জেনে আমরা এক্সপোর্ট করতে পারি ওই কোয়ালিটি, বিকজ আমাদের কিন্তু লাইক আই সেড দ্য ল্যান্ড ইজ in terms of agriculture it's fantastic, it's fertile, so why not utilize. জি তার সাথে একটু আমাদেরকে জানাবেন যে শ্রমবাজারে আসলে নারী যেই শ্রমশক্তি আছে যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে আপনার মতামত একটু আমাদেরকে বলবেন। দেখেন আমাদের কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের ইভেন ওয়ার্ক ফোর্স ইন টার্মস অফ ওমেন ওনাদেরকেও কিন্তু অনেক ডিফারেন্ট সর্ট অফ স্টিমুলাস প্যাকেজ দিয়েছে।
বাট এখন আমরা কিন্তু এই করোনাকালে যেটা দেখেছি যে অফকোর্স অনেক সেক্টরে দেখা যাচ্ছে যে আপনার আমরা জবটা লুজ করছি, বাট অ্যাট দ্য সেম টাইম কিন্তু আমি আমার দেখা মতে এবং আমাদের যে ইভেন আমরা রিসার্চ করছি সেটাতে দেখাতে হয়েছে যে আপনার উমেন যারা, নারী যারা, তারা কিন্তু বিভিন্নভাবে এগিয়ে আসছে এবং তারা কিন্তু কোনো না কোনো একটা ওয়ে ফাইন্ড আউট করছে। অফকোর্স ইটস আ ভেরি নট অনলি ইন টার্মস অফ ওয়ার্কফোর্স, we are all traumatized, we are having a problem, but of course একটা মেন্টাল হেলথ যেটা আছে সেটাও কিন্তু আমাদেরকে অনেক এফেক্ট করছে এবং এই জিনিসগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। বাট আপনি যেমন দেখবেন যে এখন কিন্তু অনলাইনে, যেমন আগে কি ছিল, অনলাইনে শুধু বুটিক ছিল, এখন অনলাইনে ফুড আসছে, ডিফারেন্ট সর্টস অফ জিনিস আছে এবং ইটস মাচ মোর অ্যাক্সেসিবল টু আস। So I think in that way I would say women are ahead, as you know. So I think আগে আমরা যেটা দেখতাম যে not only working in terms of agriculture but also গ্রামে যারা থাকে রুরাল এরিয়াতে, তারাও কিন্তু আপনি দেখবেন যে মহিলারা কিন্তু আপনার সবসময় কিছু না কিছু করে থাকে। ওনারা কিন্তু শুধু এমন না যে ঘর সংসার নিয়ে বসে থাকে, তারা কিন্তু আপনি বলবেন যে মুরগি পালছে, গরু পালছে। So this is also, you know, they're contributing in the economy, so which is I think very good. জি, ধন্যবাদ। ফিরে আসছি তৌফিকুল ইসলাম খান আপনার সাথে। যে প্রশ্নটা আমি স্যার কামালকে করেছি ওটা নিয়ে একটু আপনার কাছে আসবো যে কোন কোন খাতগুলোতে আসলে আমাদের এই মুহূর্তে ফোকাস দেওয়া উচিত, বা আপনার মনে হয় যে এই সময় যে মানসম্পন্ন আমাদের রিসোর্স এগুলো থেকে বের হতে পারবে, আসলে কোন খাতগুলো হতে পারে? দেখুন, এখন পর্যন্ত যতটুকু ঘুরে দাঁড়িয়েছে তার একটা অংশই কিন্তু আমাদের যেই বৈদেশিক রপ্তানির জায়গাগুলো, সেইখানে একটা ইতিবাচক ধারায় এসছে। এটা আমাদের জন্য একটা ভালো সুসংবাদ, কারণ আমাদের যে ধরনের পণ্য আমরা বাইরে রপ্তানি করি তার বড় অংশটাই হলো আমাদের অনেক বেশি শ্রমঘন শিল্প থেকে আসে, ফলে এখানে কর্মসংস্থানের সাথে সরাসরি যুক্ততা আছে, এতে কোনো সন্দেহ নেই। তো এবং এটা ম্যানুফ্যাকচারিং সেক্টরের ভিতরে আছে। তবে একই সাথে আমরা বলছি যে প্রক্রিয়া যেমন কৃষির ভিতরেও আমরা কিছুটা দেখেছি, সেটা আমাদের কৃষি অতখানি হয়নি, কিন্তু একই সাথে দুটো বিষয় কিন্তু আমাদের লক্ষণীয় আমাদের বের হয়ে আসছে এখন, যেটা প্রাথমিক পর্যায়ে ছিল না। যে গ্রামীণ অর্থনীতির উপরে এখন একটা বড় চাপের ভেতরে আছে। কারণ হলো এটা দুটো জায়গা থেকে হচ্ছে। একটা হলো যে আমাদের শহরের যারা কাজ হারিয়েছেন, বিশেষত নিম্ন মধ্যবিত্ত যে পরিবারগুলো, তাদের একটা বড় অংশ হলো এটা গ্রামে ফেরত গেছেন, ফলে গ্রামের কিন্তু আবার কর্মসংস্থানের উপর একটা চাপ বেড়েছে। একই সাথে গ্রামের একটা অংশ কিন্তু বিদেশে কর্মসংস্থানের জন্য যেতেন, সেখানেও কিন্তু কর্মসংস্থান পরিস্থিতি একদিকে হলো যারা যেতে পারতেন তারাও যেতে পারছেন না, তাদের এটা বিলম্ব হচ্ছে। এখন কিছু কিছু শুরু হয়েছে এবং একটা অংশ কিন্তু ফেরতও আসছে, একটা বড় আমরা ফেরত আসার প্রবণতা দেখছি। এই চাপটা আছে। আমাদের আর একটা বড় জায়গা হলো যেগুলো খুব সরাসরি মানুষের সাথে পরিষেবার সাথে যুক্ত, আমাদের হোটেল রেস্টুরেন্ট বলি, আমাদের যেই বিউটিফিকেশন এবং অন্যান্য সেক্টর বলি বা ট্যুরিজম সেক্টর বলি, এগুলো খুবই শ্রমঘন শিল্প, কিন্তু সেই জায়গাতে কিন্তু এখনো রিকভারিটা অতখানি আসে না। ফলে এই যে যতটুকু আমাদের টার্ন অ্যারাউন্ডটা দেখছি আমরা, এটার ভিতরেও কিছুটা তারতম্য আছে এবং যে জায়গাতে আমাদের শ্রমিকরা বেশি কাজ করছেন সেখানে কিন্তু এখনো অনেক জায়গাতেই আছে যে এই সেক্টরগুলো এখন ঘুরে পুরোপুরি দাঁড়াতে পারেন। তো সেই বিষয়টাকে চিন্তা করে আমাদের যেটা একটা চিন্তা করতে হবে সেটা হলো যে আমরা কিভাবে দেশের ভেতরে আরো আমাদের যে চাহিদাটা আছে এটাকে সমন্বয় করতে পারি এবং এই জায়গাটায় মনোযোগ দিতে পারি। কারণ হলো যে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি কিন্তু আবার অনিশ্চয়তা থেকে গেছে। যেই দেশগুলো কিছুটা বের হয়ে আসার প্রবণতা বা ইঙ্গিত দিচ্ছিল, আপনি দেখবেন ইউরোপের সেই অনেকগুলো দেশে কিন্তু আবার নতুন করে লকডাউন আসছে, ফলে আমাদের যে রপ্তানির বাজারে এটা যে আর এক দফা একটা ধাক্কা খেতে যাচ্ছে, এই আশঙ্কাটা থেকে যাচ্ছে। ফলে দেশের ভিতরে আমাদের যে একটা বড় অর্থনীতি আছে, আমাদের কনজিউমার আছে, তাদেরকে হাতে যদি আমরা অর্থ দিতে পারি, আয় দিতে পারি, তারাই কিন্তু আবার ঘুরে এটা নতুন করে কর্মসংস্থান তৈরি করবে। ফলে এই বিষয়টা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কিভাবে দেশের ভিতরে চাহিদাকে আমরা সংহত করতে পারবো। জি, কথা বলবো আমরা আরো কিছু খাত নিয়ে, রফতানি খাত নিয়ে, এবং যে বিষয়ে কথা হচ্ছিল এই মুহূর্তে। একটি যেতে হচ্ছে আমাদের একটি ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপ দেখছেন নিউজ 24। কথা বলছিলাম কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে। শুরু করতে চাচ্ছি আবারও আমরা কথা তৌফিকুল ইসলাম খান আপনার সাথে। একটু আমাদেরকে জানাবেন যে কর্মসংস্থানের তৈরিতে আসলে রাষ্ট্রের সাফল্য এবং অসাফল্যকে কিভাবে দেখছেন?
দেখেন, একটা বড় বিষয় হলো যে রাষ্ট্র তো সরাসরি কর্মসংস্থান যে বড় অংশটা তৈরি করবে তা না। এটা কর্মসংস্থান সৃষ্টির কিন্তু প্রায় পুরো মানে ৮০-৮৫% কর্মসংস্থানই আসলে এটা ব্যক্তি খাতের উদ্যোগ থেকে আসে। রাষ্ট্রের যেটা দায়িত্ব সেটা হলো যে একটা সঠিক নীতি অবস্থান তৈরি করে যেটা কর্মসংস্থান তৈরিতে সহায়ক। তো রাষ্ট্র সেটাই হয়তো করার চেষ্টা করে। তা আমাদের বর্তমান পরিস্থিতিতে যেহেতু একটা আমরা ক্রান্তিকাল পার করছি এই অতিমারির ভিতরে, রাষ্ট্রের জন্য একটা বড় যেই অ্যাপ্রোচটা নিয়েছে সরকার সেটা হলো যে আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তারা একটা সেফগার্ডের মতো দেওয়ার চেষ্টা করছে। এটার জন্য বেশ কয়েকটি ইনস্ট্রুমেন্ট যেমন ব্যবহার করেছে, তার মধ্যে একটা ছিল আপনাদের মনে আছে সবচেয়ে প্রথম আসলো হলো যে আমাদের গার্মেন্টস শিল্পের জন্য, রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের জন্য যাই তখন শ্রমিকদেরকে বেতন দেওয়াটা কষ্ট হয়ে যাচ্ছিল, তখন একটা স্বল্প সুদে এটাকে একটা ঋণ দেওয়ার প্রক্রিয়া ছিল। এবং তারপরে বিভিন্ন পর্যায়ে স্টিমুলাস প্যাকেজ এসছে, এটা বড় প্রতিষ্ঠানকে যেমন আছে তেমনি ছোট প্রতিষ্ঠানের জন্য রয়েছে কিছুটা। তো এখন সমস্যাটা হলো যে রাষ্ট্রের প্রাথমিক পদক্ষেপ হিসেবে স্টিমুলাস প্যাকেজ গুলো কিন্তু খারাপ ছিল না। মুশকিলটা হচ্ছে এটা যখন বাস্তবায়ন করা হচ্ছে তখন যেটা আমাদের শ্রম ঘন যেই জায়গাগুলো আছে, বিশেষত যেগুলো ছোট প্রতিষ্ঠান আছে, এসএমই খাত আছে, এবং আমরা হচ্ছে এসএমই খাত, হ্যাঁ, যে একেবারে যেগুলো ছোট মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজ গুলো আছে, আর তাদের যেই জন্য যে স্টিমুলাস প্যাকেজটা আছে এটার বাস্তবায়নটা খুব সহজ হচ্ছে না। কারণ হলো যে এই যেই চ্যানেলের মাধ্যমে এটা দেওয়া হচ্ছে ব্যাংকিং খাতের মাধ্যমে, ব্যাংকিং খাতের নিজেরই অসুবিধার ভিতরে আছেন, তারা ক্ষুদ্র ঋণগ্রহীতাদেরকে সেই অর্থে ঋণও তেমন একটা দিতে চান না। নতুন উদ্যোক্তাদের জন্য তাদের ঋণ দেওয়ার জন্য কোনো বিশেষ আগ্রহ থাকে না। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে যখন দেখি তখন এই ধরনের পরিস্থিতিতে তারাও খুব সতর্কভাবে এটাতে এগিয়েছে। ফলে যেটা হচ্ছে যে এই যে যারা ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো আছেন তাদেরই কিন্তু এই সময় একটা বড় সহায়তার দরকার ছিল, যেটা ওনারা পাচ্ছেন। ফলে রাষ্ট্রের এই জায়গাটাতে আমি মনে করি নীতি পর্যালোচনায় আর একবার আমাদেরকে পেছনে ফিরে তাকাতে হবে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে এই সময় ধরনের যখন একটা পরিস্থিতি যায় অর্থনীতির ভিতরে, তখন অনেক সরকারই কিন্তু সরাসরি কর্মসংস্থান তৈরি করেন, অর্থাৎ পাবলিক ওয়ার্কস প্রোগ্রামের মাধ্যমে একটা কর্মসৃজন প্রকল্প নেওয়া হয়। তো সেই ধরনের জায়গাতে কিন্তু আবার রাষ্ট্র খুব একটা যায়নি, বাংলাদেশের সরকারের এই নীতি অবস্থানে খুব একটা নাই। তো সেই জায়গাটা হয়তো একটা বড় বিষয় আছে যে সামনের দিনে যদি এটা প্রলম্বিত হতে থাকে, আমার মনে হয় যে এই আরেকটি জায়গা আছে যেটার মাধ্যমে আমরা আমাদের ডোমেস্টিক ইকোনমিকে আরো বুস্ট করতে পারবো এবং ইনডাইরেক্টলিও তখন আমরা আরো বেশি কর্মসংস্থানকে তৈরি করতে পারবো। ফলে এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো কিভাবে আমরা ক্ষুদ্র উদ্যোক্তা এবং যারা আত্মনির্ভরশীল কর্মসংস্থানের ভিতরে আছেন তাদেরকে আমরা কিভাবে সাহায্য করতে পারি এবং সরাসরি আমরা কর্মসৃজন কিছু পরিকল্পনা নিতে পারি কিনা একেবারে যারা দরিদ্র মানুষ আছে। জি, ধন্যবাদ। সারা কামাল, আপনার কাছে আসছি, আমাদেরকে জানাবেন যে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের আসলে শ্রম বাজারে কিছু নিশ্চয়ই আমাদের স্ট্রেংথ এবং উইকনেস, যেটাকে আমরা সবল এবং দুর্বল কিছু দিক আছে, একটু জানাবেন যে আসলে এই দিকগুলো কি আছে এই মুহূর্তে। আসলে আপনি অলরেডি তৌফিক ভাই কিন্তু অনেক কিছু বলেছে, বাট অফকোর্স প্রতিটা জায়গায় একটা স্ট্রেংথ অ্যান্ড উইকনেস থাকে। এখন আমাদের যেই স্ট্রেংথ অ্যান্ড উইকনেসটা আছে, ফর এক্সাম্পল আমাদের কিন্তু ওয়ান অফ দ্য মেজর উইকনেস সেটা হচ্ছে যে, ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আমাদের যদি ডিফারেন্ট জব সেক্টরস ইন ডিফারেন্ট আপনার সিলেক্টেড সেক্টরগুলো যদি বলেন, আমরা কিন্তু এখন শুধু কথা বলছি আরএমজি অথবা আপনার যে কর্পোরেট হাউসেসগুলো আছে, বাট আপনি যদি দেখেন 1.5 মিলিয়ন কিন্তু রিক্সা পুলার্স, 3.6 কিন্তু গার্মেন্টস ওয়ার্কার্স, 5.2 কিন্তু আপনার মিলিয়ন ইজ ট্রান্সপোর্ট ওয়ার্কার্স, 2.6 কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যান্ড 2.5 ইজ হকার্স। সো ওনাদেরকে আপনি কিভাবে বলবেন যে ওনাদের স্ট্রেংথ এন্ড উইকনেস, বিকজ ওনাদের যদি কেউ ইভেন আপনার উপরে থাকে তারা কিন্তু দে আর নট আনসারেবল, এটা কিন্তু একটা হিউজ প্রবলেম। বাট অফকোর্স গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস ওয়ার্কারের ক্ষেত্রে ইটস ডিফারেন্ট, বাট in terms of rickshaw puller, in terms of transport vehicle workers, in terms of construction workers, hawkers, ওনারা কিন্তু সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। আই এম শিওর তৌফিক ভাই উইল অলসো এগ্রি উইথ মি। এখন আমাদের যেটা ফর এক্সাম্পল নর্মাল কর্পোরেটসে অথবা আরএমজি সেক্টরে এখন কিন্তু আমরা যেটা দেখেছি যে অনেক লে অফ হয়েছে। অফকোর্স নট বাংলাদেশ, হোল ওয়ার্ল্ডে কিন্তু আপনার অনেক লে অফ হয়েছে, বাট ডিফারেন্স হচ্ছে যে ফর এক্সাম্পল অনেক আপনার ওয়ার্ক প্লেসে দেখবেন যে স্যালারিটা কিন্তু হাফ হয়ে গেছে, ইভেন হাফের থেকেও কম হয়ে গেছে। সো এটাকে আপনি কিভাবে, এটা তো ইটস এ হিউজ উইকনেস। সো এখানে আপনার গভর্নমেন্ট কিভাবে ইন্টারভিন করবে, বিকজ এটা তো প্রাইভেট সেক্টর।
সো আই থিঙ্ক লাইক টপিক ভাই সেড যে আমাদের যদি একটা গাইডলাইন অফকোর্স আগে থেকে একটা প্রতিটা বিজনেস হাউসে এটা একটু দেওয়া থাকে, বাট এই গাইডলাইন গুলাকে যদি আবার একটু দেখা হয় যে how the owners are accountable to the workers, that is something that needs to be seen. Because হঠাৎ করে আমার মনে হলো that my business is shutting down and then I'm laying off and then cutting the salary. So এই জিনিসগুলোতে জানি একটা compensation package অথবা যেভাবে হোক ডিপেন্ডিং অন দ্য ওয়ার্ক প্লেস, এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখার আছে। এবং ফর এক্সাম্পল আরেকটা যে জিনিস হচ্ছে যে অফকোর্স উই হ্যাভ টু ক্রিয়েট নিউ জবস, উই হ্যাভ টু এক্সপ্লোর ডিফারেন্ট সেক্টরস। সো ওই ক্ষেত্রে কিন্তু আমাদের, আপনি জানেন দ্যাট চায়নাতে কিন্তু আপনার এখন চায়না থেকে কিন্তু লট অফ দ্য কিন্তু আপনি এখন ব্যাক অফ করছে। সো এখন ওই জায়গাটাতে কিন্তু আমার মনে হয় দ্যাট গভর্নমেন্ট শুড অ্যাকচুয়ালি ইন্টারভিন অ্যান্ড নট অনলি ইন্টারভিন, বাট আমার মনে হয় যে খুব অ্যাগ্রেসিভলি ফ্লো করতে হবে থ্রু বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এবং দেখতে হবে যে এখানে যেটা ভিয়েতনাম আর ইন্ডিয়া এটা ক্যাপচার করার চেষ্টা করছে, বাংলাদেশে কিন্তু ইন টার্মস অফ লেবার ওয়ার্কফোর্স উই আর ভেরি গুড। সো এটা কিভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো, এবং এই ক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্রেংথগুলো আমরা করতে পারবো। এবং আই এম শিওর দ্যাট আমরা অন্যান্য কান্ট্রির তুলনায় কিন্তু অনেক আগে উই হ্যাভ ওপেনড আপ এভরিথিং। লাইক টপিক ভাই সেড দ্যাট আমরা কিন্তু অন্যান্য কান্ট্রি কিন্তু এখন অলরেডি সেকেন্ড লকডাউনে চলে যাচ্ছে, বাট so far so good, we are not thinking of going for a second lockdown because এটা গেলে কিন্তু আবার একটা প্রেসার আসবে, এবং এই প্রেসারটা ঢাকাতে যেতে হবে অফ কোর্স আপনার হবে নেক্সট ইয়ারে কিন্তু এটা দেখা যাবে। জি, ধন্যবাদ। আমাদেরকে তৌফিকুল ইসলাম বলছিলেন কিছুটা রফতানি খাত নিয়ে, একটু সেই ব্যাপারে যদি আমাদেরকে জানাতেন যে আসলে জনশক্তি কিন্তু আমাদের বড় একটি খাত কিন্তু এই রফতানি খাত, এবং তার সাথে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে আসলে কতটা এফেক্ট পড়ছে এবং কিভাবে আমরা এই এফেক্টটা থেকে উঠে আসতে পারি। অফকোর্স আমাদের তো এই সেক্টরটা সবচেয়ে বেশি এফেক্ট হচ্ছে, এই জন্য কিন্তু আমি বললাম যে আমাদের কিন্তু একটা সেক্টরে পড়ে থাকলে হবে না। অফকোর্স দিস সেক্টর ইজ ব্রিংিং us a lot of money, but we have to explore other sectors. আমরা যদি একটা সেক্টরে পড়ে থাকি তাহলে কিন্তু we are not exploring the other potential sectors যেটা কিন্তু we can actually be very good in it. জি, সো ওই সেক্টরগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, এবং ওই সেক্টরগুলোতে কিন্তু আমাদের হেভিলি রিসার্চ ইন টার্মস অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ইন টার্মস অফ স্টার্টিং আপ, গভর্নমেন্ট নিডস টু প্লে আ ভেরি ভাইটাল রোল ইন দিস। জি, অবশ্যই। আমরা ফিরে আসছি আবার আলোচনায়, নিতে হচ্ছে আরেকটা ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, এই ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে যাচ্ছি আমরা একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, অনেক স্বাগত জানাচ্ছি ভ্যালি প্রেজেন্স বিট সংলাপে। কথা বলছিলাম কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে। শুরু করতে চাচ্ছি আবারও তৌফিকুল ইসলাম খান আপনার সাথে। এবার আমাদেরকে একটু জানাবেন যে দেশে আসলে প্রচুর কিন্তু কর্মক্ষম মানুষ আছে এবং তারা কাজ পাচ্ছে না। এদের দক্ষ করে কাজে লাগাতে হলে আমাদের আসলে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি দোনো দিক থেকে জানতে চাবো, যে আমাদের যে প্রাইভেট সেক্টর আছে এবং তার সাথে সাথে পাবলিক সেক্টর, দোনো সাইড থেকে আমাদেরকে জানাবেন। তৌফিকুল ইসলাম খান, আপনি শুনতে পাচ্ছেন? তৌফিকুল ইসলাম খান, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, তৌফিকুল ইসলাম খান শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা একটু জানতে চাবো আপনার কাছ থেকে যে সরকার এবং আমাদের যে প্রাইভেট সেক্টর, দোনো দিক থেকে আমরা কি ধরনের আসলে পদক্ষেপ চেষ্টা করতে পারি যে আমাদের কর্মক্ষম মানুষগুলো আছে তাদেরকে সহযোগিতা করার জন্য এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য। এখন শুনতে পাবো, ওনার মাইক আনমিউট হয়েছে। জি, শুনতে পাচ্ছেন আমাদের? জি, শুনতে পাচ্ছি, বলুন। জি, একটু আমাদেরকে জানাবেন যে দেশে প্রচুর আসলে কর্মক্ষম মানুষ আছে এবং তারা কিন্তু আসলে কাজ পাচ্ছে না। জানতে চাবো আপনার থেকে যে এদেরকে আসলে দক্ষ করে প্রশিক্ষণ দিয়ে কিভাবে কাজে লাগানো যায় এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আমাদের প্রাইভেট সেক্টর এবং তার সাথে সাথে পাবলিক সেক্টরে। এই প্রশ্নটা কি আমাকে করা হচ্ছে না আপনি? জি, আপনাকে করা হচ্ছে। তৌফিকুল ইসলাম খান, আপনার সাথে কথা বলছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমার মনে হয় যে এটা একটা খুবই ভালো প্রশ্ন করেছেন। একটা আমাদের যেমন কর্মসংস্থানের একটা বড় চাহিদা আছে এবং তার সাথে আবার যোগান আছে। অনেক সময় চাহিদা এবং যোগানের মধ্যে আমাদের মিল হয়। আমরা অনেক সময় যেটা হয় যে আমরা কর্মসংস্থানের কথা বলে থাকি, কিন্তু আসলে সেই কর্মসংস্থান শোভন কর্মসংস্থান হলো কিনা আর সেই আলোচনাটা অনেক ক্ষেত্রেই হয় না। এটা খুবই বেকারত্বের হারের ভিতরে থাকে। এখন ধরেন যে
লোকটি হয়তো একটি মাস্টার্স পাস করেছেন, তাকে যদি আপনি তার যেই শিক্ষাগত যোগ্যতা, তার যে দক্ষতা, তার সাথে সমন্বয় করে যদি সে চাকরি না পায়, তাহলে কিন্তু আসলে অর্থনীতির জন্য এটা পুরোপুরি সুফল হবে না, তার জন্য এটা যথেষ্ট হবে না। তো আমাদের আবার একই সাথে আমরা দেখি যে বিভিন্ন সেক্টরে কিন্তু আমাদের দেশের ভিতরে দক্ষ জনশক্তি নাই বলে আমাদেরকে বিদেশ থেকে সেটা অনেক ক্ষেত্রে কেউ বলছেন যে এটা নিয়ম মেনে হয়, কখন নিয়ম বহির্ভূত ভাবে হয়, এই ধরনের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এখন নিঃসন্দেহে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হলো যে আমাদের যে চাহিদা আছে তার সাথে মিল রেখে আমি সেই ধরনের দক্ষতা দিয়ে আমি আমার জনশক্তিকে আনতে পারছি। দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আমাদের যেইটুকু দক্ষতা নিয়ে আসছে এই উৎপাদনশীলতাও আমাদের জন্য কিন্তু ভালো না। এটা আমাদের খাত ভিত্তিক ভাবেও যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে আমাদের R&D খাতে আমরা তো প্রায় দ্বিতীয় বা তৃতীয় সর্বোচ্চ রপ্তানিকারক দেশ, কিন্তু আমাদের যে শ্রমিকদের যে প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতা আছে এটা অনেক কম, কারণ তারা ওখানে দক্ষ না। এত আমাদের সবচেয়ে প্রধান ম্যানুফ্যাকচারিং খাতের ভিতর আমরা এই সমস্যাটা দেখি। আমাদের জন্য যেটা দরকার সেটা হলো যে এই দক্ষ এবং উৎপাদনশীল ভাবে এটাকে করা। এখন সেটার জন্য সরকারের যে লক্ষ্যমাত্রা আছে সঠিকভাবেই আছে। এটা হলো যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাটা খুবই মেইন স্ট্রিম, আমরা যেটা বলি যে গতানুগতিক শিক্ষার ভেতরে এটা আছে। এটার থেকে বের হয়ে এসে আমাদের যেটা করবার দরকার, কারণ আমরা ম্যানুফ্যাকচারিং খাতকে শক্তিশালী করেই কিন্তু আমরা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে চাই। আমাদের সেই চাহিদা অনুযায়ী আমাদের টেকনিক্যাল এডুকেশনের দরকার আছে, প্রফেশনাল এডুকেশনের দরকার আছে। সেই জায়গাটাতে একটা গুরুত্ব দেওয়ার কথা বলা আছে। বাংলাদেশে এটা এখন 10-11% মাত্র ছাত্রছাত্রী এই ধরনের ট্রেনিং নেয় এবং এদের একটা বড় অংশই আছে আত্মকর্মসংস্থান নির্ভর। এটাকে আমাদের সামনের দিনে 2030 সালের ভিতরে এটা 21% এবং 41 সালের ভিতরে এটাকে প্রায় পারলে 40% কাছাকাছি নিয়ে যাওয়াটা দরকার। তো সেই লক্ষ্যমাত্রাটা সরকারের আছে, সেই তুলনায় সরকারের কিন্তু এখনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়, এখনো তাদের যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্টস তৈরি হয়। কিন্তু আমি মনে করি যে সরকার একাও এটা করতে পারবে না। বেসরকারি খাতেও এই ধরনের শিক্ষার ক্ষেত্রে আরো বেশি আমরা উদ্যমী মানে পদক্ষেপ দেখতে চাই। এবং একই সাথে যে ধরনের শিল্প উদ্যোক্তারা, এখন তো অনেক ম্যাচিউর শিল্প উদ্যোক্তা আছেন বাংলাদেশে, তারা তাদেরকে সেক্টরকে বিবেচনা করে কিন্তু এই ধরনের টেকনিক্যাল এডুকেশনের জন্য তারাও উদ্যমী হতে পারেন সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিতরে। জি অবশ্যই। সারা কামাল, আপনি কি বলতে চাচ্ছেন এই বিষয়ে? তৌফিক ভাই কিন্তু আসলে অনেক কিছু কভার করেছে। আমি just একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু খুবই ট্রু দ্যাট আমাদের কিন্তু যে এডুকেশন সিস্টেমটা সেটা কিন্তু আমরা এখনো খুবই বেসিক, এবং আমরা কিন্তু এখনো অ্যাজ ইভেন প্যারেন্টস, সিন্স আই এম আ মাদার মাইসেলফ, আমরা কিন্তু এখনো আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমাদের যে সন্তানরা ওনারা কিন্তু ইদার ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, অথবা বিজনেসম্যান হবে। আমরা কিন্তু কোনোদিন এনকারেজ করি না, আচ্ছা ঠিক আছে ফাইন, ইউ গো অ্যান্ড ইউ এক্সপ্লোর হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। ফর এক্সাম্পল, আপনার যদি আই এম শিওর আপনারা জানেন যে এস্টোনিয়াতে কিন্তু অলরেডি স্কুলে কোডিং শেখানো হয়। আমাদের স্কুলে কিন্তু এখনো ইটস ইংলিশ, ম্যাথস, বেঙ্গলি, এই তিনটা ইউ হ্যাভ টু ডু, দেন ইটস সায়েন্স। সো আমাদের কিন্তু ডিফারেন্ট এরিয়াস গুলো এক্সপ্লোর করতে হবে। আমাদের কিন্তু একাডেমিক ওয়াইজ আমাদের কিন্তু এই যে আপনি বিভিন্ন ব্রাঞ্চেস গুলো আছে, বিভিন্ন এখন যে অপশন গুলো আছে, এগুলো এক্সপ্লোর করতে হবে। এখনো কিন্তু আমরা যদি ওই ডক্টর ইঞ্জিনিয়ার নিয়ে পড়ে থাকি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এবং ফর এক্সাম্পল লেদার, আমাদের কিন্তু লেদার ইজ অলসো অ্যানাদার সেক্টর যেটা কিন্তু ইটস ভেরি গুড। সো আমাদের কিন্তু লেদারের ফর এক্সাম্পল এখনো দেখা যাচ্ছে, ঠিক আছে ফাইন, লেদারের যে কাজগুলো সেগুলো আমাদের যারা এমপ্লয়ি আছে তারা করছে, কিন্তু ডিজাইনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এখনো ইন্ডিয়াতে যাচ্ছি, অথবা আমরা কিন্তু এখনো প্যারিসে যাচ্ছি, আমরা কিন্তু এখন ডিফারেন্ট কান্ট্রিতে যাচ্ছি, বিকজ আমাদের এই যে প্রোডাক্টগুলো ডিজাইন করা হবে সেই কিন্তু নলেজটা আমাদের নেই। সো লাইক আই সেড ইভেন প্রিভিয়াসলি, আমাদের যে ট্রেনিং গুলা কিন্তু আপ টু ডেট হতে হবে, আপ টু ডেট ইন টার্মস অফ এখন যে ওয়ার্ল্ডে যে চাহিদা সেই অনুযায়ী আমাদের কিন্তু এই সেক্টরে খুবই ফোকাস করতে হবে। এবং আমাদের এডুকেশন সিস্টেমটা একটু ডিফারেন্ট হতে হবে। যেমন এস্টোনিয়াতে লাইক আই সেড কোডিং, আমাদেরও একটু ডিফারেন্ট কারিকুলার মানতে হবে। এবং বিভিন্ন আপনার ক্ষেত্রে আমাদের যে ট্রেনিং যে সিস্টেমটা, স্টার্টিং ফ্রম ফর এক্সাম্পল আমাদের ওয়ার্কাররা ঠিকই যাচ্ছে আপনার বিদেশে ফর ডিফারেন্ট সর্টস অফ জব, বাট যাওয়ার আগে আমরা কি ওই দেশের ল্যাঙ্গুয়েজটা ওনাকে শেখাচ্ছি? না, আমরা কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আমাদের এখনো অনেক ব্যারিয়ার্স আছে যেগুলো থেকে আমাদের এখনো অতিক্রম করতে হবে। আমাদের আসলে আজকে শেষ করতে হচ্ছে এখানে। আমাদের সম্মানিত অতিথিদের অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিট সংলাপ শেষ করছি। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।